নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। কর্পোরেট আইনে বড়সড় সংশোধন আনতে চলেছে কেন্দ্র। সালিসির মাধ্যমে সমস্যার সমাধান, কথায় কথায় সংস্থাগুলিকে আদালতে যেতে হবে না। डिफॉल्ट हो गया, एजीएम की होल्डिंग में थोड़ा डिले हो गया, तो अब इन सबको से बाहर कर दिया गया है ताकि इसको उसमें अपराधीकरण की सूची में ना रखा जाए। एक और बड़ा बदलाव जो है, जो कंपाउंडेबल ऑफेंसेस थे उस सेक्शंस में भी बड़ा बदलाव लाया गया है। उसमें मेजॉरिटी में से पहले केवल 18 सेक्शंस को इंटरनल एडजुडिकेशन मैकेनिज्म के रूप में देखा जाता था, उसके अंतर्गत लिया जाता था। अब उसको बढ़ाकर 58 कर दिया है, यानी कि 40 और इसमें जोड़ दिए गए। अब इन सबको कंपाउंडेबल ऑफेंसेस के रूप में नहीं देखा जाएगा, इसको इंटरनल एडजुडिकेशन मैकेनिज्म में लिया जाएगा। और जो रीजनल डायरेक्टर है उसकी पावर्स को भी बढ़ा दिया गया है, तो इसमें कंपनीज की हरासमेंट भी कम होगी और काम करने का ईज ऑफ डूइंग बिजनेस में भी बल मिलेगा। और जो हमारे न्यायालयों पर और एनसीएलटी पर दबाव रहता था केसेस का, अब कम केसेस उनमें जाएंगे और उसको भी लाभ मिलेगा। जो 7 कंपाउंडेबल ऑफेंसेस हैं उनको पूरी तरह से ड्रॉप कर दिया गया है और 5 को अल्टरनेटिव फ्रेमवर्क के रूप में लिया जाएगा। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিআইআই এর সদস্য দীপঙ্কর চট্টোপাধ্যায়। দীপঙ্কর বাবু, এই যে সালিসির মাধ্যমে সমস্যার সমাধান, এটা কতটা এফেক্টিভ হবে বলে মনে করছেন? এটা তো কোম্পানিজ অ্যাক্টে একটা আইন বদলাবার এদের প্রপোজাল বহুদিন ধরেই ছিল, যে অনেকগুলো আইনকে এরা ডেলিগেশন অফ পাওয়ার করে ওদের যে ডিপার্টমেন্ট, যেখানে রিজিওনাল ডাইরেক্টর এবং অন্যান্যরা আছে, তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য হাই লেভেলে যাবার দরকার নেই। এই লিস্টটাকে এটা বাড়িয়েছে একটু, কোন কোন সেকশনকে এনেছে সেটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এটা নতুন কিছু নয়, মানে ড্রামাটিক্যালি নতুন কিছু হলো তা নয়। কিন্তু বাস্তবে কি এটা কার্যকর হলে অনেক সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করছেন? খানিকটা দেখুন করাপশন বাড়বে, আর খানিকটা তাড়াতাড়ি কাজ হবে, আর যত আইনে নিয়ে ডিসপিউট ওপর লেভেলে না যাওয়া যায় ততই ভালো। আর হাইকোর্টে বা অন্যান্য কোর্টে যাওয়ার তো ফান্ডামেন্টাল কনস্টিটিউশন রাইট তো সকলকার আছেই। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সিআইআই এর সদস্য দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে। যেরকমটা তিনি বললেন যে এর সংস্থান কিন্তু আগে থেকেই কোম্পানি অ্যাক্টে ছিল, সেক্ষেত্রে ড্রামাটিক কোনো চেঞ্জ নয়। তবে হ্যাঁ, এতে কিন্তু সমস্যার সমাধানটা অনেক দ্রুত হবে বলেই মনে করেন তিনি। পরিযায়ী শ্রমিকদের আয়ের সংস্থানের খোঁজে 100 দিনের কাজে লাগানো হবে। এর জন্য অতিরিক্ত 40,000 কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। प्रवासी मजदूरों को अनाज देने के लिए चिंता की, वापस जाने के लिए ट्रेन का 85% तक खर्चा केंद्र सरकार ने उठाया, रास्ते में अनाज राशन भी दिया, खाने की व्यवस्था भी की। अब जब वो वापस अपने घर जाएंगे तो काम की कमी ना हो, इसके लिए 300 करोड़ परसेंटेज ज़्यादा इसमें जनरेट होंगे और इसके लिए 40,000 करोड़ रुपए का अतिरिक्त प्रावधान भारत सरकार ने किया है, ताकि ग्रामीण क्षेत्रों में रहने वाले जो हमारे यहाँ से प्रवासी मजदूर वापस गए उनको काम की कोई कमी ना आए और आय के साधन भी हो सके। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি দেশ জুড়ে বিতর্ক হচ্ছে, বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বাধ্য করছে, সেটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের কি হবে, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা। আমরাও দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিকরা চরম সংকটের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে আমাদের দেশে যে 100 দিনের কাজের প্রকল্প আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে আমরা মনরেগা বলি, সেই 100 দিনের কাজের প্রকল্পে কৃষি কাজকে যুক্ত করতে হবে।
ইতিমধ্যেই আমরা যেটা ডেটা দেখতে পাচ্ছি যে একাধিক এই পরিযায়ী শ্রমিক, শয়ে শয়ে লাখে লাখে পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই কৃষি কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করে দিয়েছেন। রবি শস্যের চাষ সম্পন্ন হয়েছে, এবারে খরিফ চাষটা শুরু হবে দেশে। এই মুহূর্তে দেশে কৃষি কাজে প্রচুর যোগানদার লাগে, মজুর লাগে। এই কাজটাতে এরা যাতে অংশগ্রহণ করতে পারেন সেই কারণে যেটা করা হলো যে এই যে 100 দিনের কাজের প্রকল্পে বাজেট বরাদ্দ যা ছিল তার অতিরিক্ত 40,000 কোটি টাকা আরো বরাদ্দ করা হলো। যেটা হিসেব করা হচ্ছে যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে গত বছর মে মাসে গোটা দেশে যত মানুষ এই 100 দিনের প্রকল্পে যুক্ত ছিলেন, ইতিমধ্যেই দেখা যাচ্ছে গত বছর মের তুলনায় এই বছর মেতে সংখ্যাটা আরো বাড়তি 2.5 কোটি মানুষ যুক্ত হয়েছেন। যেটা কেন্দ্রীয় সরকার মনে করছে এই সংখ্যাটা বাড়তে বাড়তে প্রায় 8 কোটি আরো বাড়তি হবে। অর্থাৎ গত বছর এই সময়ে 100 দিনের কাজের প্রকল্পে যত মানুষ দেশ জুড়ে যুক্ত ছিলেন এইবারে আরো বাড়তি 8 কোটি মানুষ যুক্ত হবেন। তাহলে এই 8 কোটি মানুষকে প্রথম তো কর্মদিবস সৃষ্টি করে কাজের যোগান দিতে হবে, দ্বিতীয়ত তাদেরকে টাকা দিতে হবে। আমরা জানি যে নরেন্দ্র মোদী সরকারের আমলে যে দৈনিক মজুরি সেটা ইতিমধ্যেই বেড়ে 182 টাকা থেকে বেড়ে 180-82 টাকা থেকে বেড়ে 202 টাকা হয়েছে। ইতিমধ্যেই দৈনিক মজুরি বাড়ানো হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষ যারা নতুন করে যুক্ত হবেন 100 দিনের কাজে তাদের সুবিধার জন্য 40,000 কোটি টাকার অতিরিক্ত সংস্থান করা হলো। সরকারি ক্ষেত্রে বেসরকারীকরণকে সায় তালিকা অনুযায়ী বেসরকারীকরণ করা হবে, প্রয়োজনে সংযুক্তিকরণেও সায় দেবে কেন্দ্র। इसलिए पब्लिक सेक्टर एंटरप्राइजेस को लेकर भी एक नई नीति की आवश्यकता है, जिससे हम ये तय कर पाएं कि एक लिस्ट हो जहां पर स्ट्रैटेजिक सेक्टर्स हमारे जो हैं उनको तय किया जाए, ताकि जो हमारे सरकारी उपक्रम हैं उनके बारे में क्या क्या निर्णय किए जा सकते हैं। ये जो लिस्ट स्ट्रैटेजिक सेक्टर्स की बनेगी इसको पब्लिक इंटरेस्ट को यानी कि जनहित को, राष्ट्रहित को और राष्ट्रीय सुरक्षा को ध्यान में रखते हुए बनाया जाएगा। और इससे बाहर जो कंपनियां रह जाएंगी उनको प्राइवेटाइज करने के अवसर दिए जाएंगे, जहां पर प्राइवेट प्लेयर्स आकर आ सकते हैं। चाहे इनके मर्जर्स की बात हो, विलयीकरण की बात हो, वो भी किया जा सकता है, इनकी कैपेसिटी बिल्डिंग के लिए भी। और पीएससीज को प्राइवेटाइज करने के लिए समय पर, जब उचित समय होगा, बाजार को देखकर कि कब इसका निजीकरण करना चाहिए, मार्केट के हालात और प्रशासनिक साध्यता को देखकर जनहित में वो भी लिया जाएगा। और ये जो लिस्ट है पीएससीज की, इसको तैयार किया जाएगा, लेकिन स्ट्रैटेजिक सेक्टर्स में कम से कम एक ये पब्लिक सेक्टर एंटरप्राइज सार्वजनिक उपक्रम बना रहे, इसके लिए हम लगातार नीति में रहेगा। রাজ্যগুলিকে বাড়তি সুবিধা, বাজার থেকে আরো ধার নিতে পারবে রাজ্যগুলি। জিএসডিপির 5% ঋণ নিতে পারবে। 5%-এর মধ্যে 3.5% বিনা শর্তে ঋণ পাবে রাজ্যগুলি। राज्यों की वेज एंड मीन्स एडवांसेस को, उसकी लिमिट को बढ़ाया जाए। हमारी जो मांग थी और जो राज्यों की भी मांग थी, ये तो राज्यों की मांग के अनुरूप या उससे ज्यादा भी हमने वेज एंड मीन्स एडवांसेस की लिमिट को 60% बढ़ाया है। और जो नंबर ऑफ डेज कि कितने दिन तक लगातार राज्य ओवरड्राफ्ट रख सकते हैं, उस सीमा को भी 14 दिन की बजाय 21 दिन किया गया। और एक तिमाही में कुल कितने दिन आप ओवरड्राफ्ट रख सकते हैं, उसको भी 32 दिन से बढ़ाकर 50 दिन किया गया है। एक तिमाही में 50 दिन तक ओवरड्राफ्ट अब राज्य रख सकते हैं। उस दिशा में भी ये केंद्र ने जो अनुरोध आरबीआई से किया था वो सब उन्होंने किया है, इसके लिए हम उनका शुक्रिया भी अदा करते हैं। আমরা এই কথা বলেছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। একই নীতি ওরা অবলম্বন করে চলছেন যে সোজাসুজি কাউকে সাহায্য দেবেন না। ওরা এর আগে বলেছে যে এমএসএমইরা ঋণ নিতে পারবে, এখন ওরা বলেছে যে রাজ্য ঋণ নিতে পারবে, এমনকি ওরা বলছে হকাররাও ঋণ নিতে পারবে।
তার মানে সোজাসুজি অনুদান কেন্দ্র কিচ্ছু দিচ্ছে না। যেটা বারবার বলা হয়েছিল যে একটা ফিনান্সিয়াল প্যাকেজ দিন, তাতে কিছু সাহায্য দিন। এখানে রাজ্যের ঋণের বোঝা বেড়ে যাবে, জিডিপির 5% অব্দি ঋণ নেওয়া যাবে, সেটা হয়তো পরিমাণে অনেক হবে, কিন্তু সেটা ঋণই রয়ে যাবে। আমি তো এই নীতির সাথেই প্রথম থেকে দ্বিমত, যে একদিকে আপনি ব্যাংকের বা বাজারে ঋণের বোঝা বাড়াচ্ছেন, অন্যদিকে সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন, এয়ারপোর্ট থেকে, কয়লা খনি থেকে, ডিফেন্স প্রোডাকশন থেকে, স্পেস, সবকিছু। এই নীতিটাই ভুল হচ্ছে এবং এটা রাজ্যের পক্ষে ফেভারেবল হলো না। শুনে নেব এ বিষয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কমপ্লিট ব্ল্যাকমেইলিং এখনকার সময়তে, বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে ইকোনমিক প্যাকেজ কি হবে, কি হওয়া উচিত, 20 লক্ষ টাকা এই বছরের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। সবাই শুনে বললেন বাহ, বেশ তো ভালোই হলো ইকোনমিক প্যাকেজ। তারপরে উনি পরেরটা 5 এপিসোডে ভাগ করে দিলেন, আপাতত 5, আরো বাড়বে কিনা আমি জানি না, অর্থমন্ত্রী ঘোষণা করবেন। এবার অর্থমন্ত্রী 1, 2, 3, 4, 5 করে যা ঘোষণা করলেন, তার সঙ্গে কার্যত আর্থিক প্যাকেজের কোনো সম্পর্কই নেই। এটা হয় বাজেট, না হলে প্ল্যানিং এর ভিশন, না হলে যা বিজেপির মনোবাসনা, যা ওদের আর্থিক মনোভাব, সেই মনোভাবটা ধাপে 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 আর্থিক প্যাকেজের নাম করে চালিয়ে দেওয়া হলো। আমি বলবো করোনার বিপর্যয়ের সুযোগ ব্যবহার করে ওরা ওদের রাজনৈতিক মনোভাবটা, কার্যত লুঠের মনোভাবটা চালিয়ে দেয়। লোকালে ভোকাল কিন্তু বিদেশি বিনিয়োগ বাড়বে, লোকালে ভোকাল কিন্তু আমাদের সরকারি ক্ষেত্র থেকে উঠে আসবে, উঠে এসে কয়লা ক্ষেত্রটা প্রাইভেটাইজেশনের দিকে চলে যাবে। ফের করোনা আক্রান্ত পুলিশ কর্মী, আক্রান্ত তিলজলা থানার এক কনস্টেবল। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্যের কাছ থেকে। সুশোভন, কি খবর রয়েছে? দেখো, তিলজলা থানার একজন কনস্টেবল, একজন সিভিক ভলেন্টিয়ার করোনায় আক্রান্ত। বর্তমানে তাদেরই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই কনস্টেবল প্রথমে জ্বর সর্দি হয়েছিল, তারপর তার যে নমুনা সংগ্রহ কাজ হয় এবং তারপরে দেখা যায় সে করোনায় আক্রান্ত। সিভিক ভলেন্টিয়ারও সেরকম জ্বর সর্দি ছিল, তারপরে কিন্তু দেখা যায় সেও করোনায় আক্রান্ত। মূলত এই দুজনের সংস্পর্শে কারা কারা এসেছিলেন তা ইতিমধ্যেই জানার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং তাদের কোয়ারেন্টাইনে ভবিষ্যতে পাঠানো হবে। সব মিলিয়ে বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং পুলিশ কর্মী তারা করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অনেকেই ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন এবং তার পাশাপাশি থানা স্যানিটাইজেশন করা এবং যাতে কোনোভাবে কোনো কারো সংস্পর্শে না আসে সে দূরত্ব বজায় রাখা, তা কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিলজলার একজন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার করোনায় আক্রান্ত। ধন্যবাদ সুশোভন। এর পাশাপাশি করোনা আক্রান্ত দমকল কর্মী, আক্রান্ত বিধাননগরের দমকল কর্মী, বেলেঘাটা আইডিতে ভর্তি এই দমকল কর্মী, আরো কয়েকজন দমকল কর্মী কোয়ারেন্টিনে। করোনা আক্রান্ত দমকল কর্মী, বেলেঘাটা আইডিতে ভর্তি এই দমকল কর্মী। মুর্শিদাবাদে ফের করোনা আক্রান্তের হদিশ। ডোমকলে 2 জন করোনা আক্রান্ত, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি 2 জন। কলকাতা থেকে ফেরেন 2 জনই। মুর্শিদাবাদে ফের করোনা আক্রান্ত, কলকাতা থেকে ফেরেন 2 জন। 2 জনই করোনা আক্রান্ত বলেই জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলে 2 জন আক্রান্ত, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি তারা। আর্থিক প্যাকেজের 5ম দফা এবং 5ম এই দফায় কিন্তু অনেকটাই ব্যবসা কেন্দ্রিক। কর্পোরেট দাওয়াই দিয়েছেন নির্মলা সীতারামন। 100 দিনের কাজে পরিযায়ীদের নিয়োগের যেরকম তথ্য রয়েছে, সেরকম কর্পোরেট আইনে বড়সড় সংশোধন নির্মলা সীতারামনের। এবার আর কথায় কথায় আদালতে যাওয়া নয়, সালিসির মাধ্যমে সমস্যার সমাধানের দাওয়াই নির্মলা সীতারামনের। কেন্দ্রের সংস্কারমুখী যে দাওয়াই, তাতে এবারের দাওয়ায় নির্মলা সীতারামনের কর্পোরেট ক্ষেত্রে সংস্কার। কথায় কথায় আদালতে যাওয়া নয়, সালিসির মাধ্যমে সমস্যার সমাধান। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রতিনিধি পুলক সাহা। কথা বলবো তার সঙ্গে।
পুলকবাবু, প্রথমেই জানতে চাইবো এই যে সালিসির মাধ্যমে সমস্যার সমাধান, এটা কতটা কাজে লাগবে? দেখুন, এটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার আগে কি হতো, 1,00,000 টাকা যদি দেনা থাকতো তাহলে এটা আইবিসিতে চলে যেত। এখন সেই 1,00,000 টাকার সীমাটা বাড়িয়ে করা হয়েছে আপনার 1 কোটি টাকা। আর ইন্টারিম পিরিয়ডে এখন 6 মাসের জন্য কেউ যাবে না। মানে যদি ধরুন কারোর এখন ঋণ যদি পেমেন্ট না করতে পারে তাহলে এখন এই মুহূর্তে তাদের পক্ষে তারা যাবে না। এবং এই মুহূর্তে কি হবে যে এটার জন্য 6 মাসের একটা মরাটোরিয়াম দিয়েছে। এটাই হচ্ছে আইনটা, এইভাবে করা হয়েছে। তো এখন এটাতে সুবিধা বা অসুবিধা কি হবে বলা খুব ডিফিকাল্ট এই স্টেজে। ধরুন ইনিশিয়াল এখন যে অনেকেই ডিফল্ট করবে লোন, প্রচুর লোক বিকজ অফ দ্য ক্যাশ ক্রাঞ্চ প্রচুর লোক ক্যাশ লোন ডিফল্ট করবে। সেই ক্ষেত্রে একটা 6 মাসের একটা ইন্টারিম রিলিফ পাওয়া যাচ্ছে, যাতে আগামী 6 মাসের মধ্যে কেউ ঋণ ডিফল্টার হলে সেই ক্ষেত্রে তাকে আইবিসিতে নিয়ে যেতে পারবে না। একই সঙ্গে যে বলা হচ্ছে যে ছোটখাটো ত্রুটি এবারে অপরাধ হিসেবে গণ্য করা হবে না, সেক্ষেত্রে কি এই ধরনের ত্রুটির পরিমাণ বাড়তে পারে, এরকম একটা আশঙ্কার জায়গা থেকে যাবে? দেখুন, ত্রুটির পরিমাণ বাড়বে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। দেখুন, যারা কি বলবো, হ্যাবিচুয়াল ডিফল্টার যারা আছে তারা তো ডিফল্ট করবেই, বাট সমস্ত ব্যবসায়ীরাই তো আর হ্যাবিচুয়াল ডিফল্টার নয়। তাদের ব্যবসাতে কোনো কারণে তারা আটকে যাচ্ছে। আজকে ধরুন অনেক এক্সপোর্টার, আমি জানি অনেক এক্সপোর্টার তার এলসির ক্যান্সেল হয়ে গেছে এবং সেই এলসির এগেনস্টে সে প্যাকিং ক্রেডিট নিয়েছে। সে প্যাকিং ক্রেডিট নিয়ে সে মাল বানিয়েছে, সেই মালটা পুরোটাই কাস্টমাইজড মেটেরিয়াল, ও বিক্রি করতে পারবে না। ওই মালটা ও অর্ধেক দামেও বাজারে বিক্রি করতে পারবে না। তো ওই লোকটার যে তাহলে টাকাটা শোধ করবে কি করে? তো বিজনেস ডিফল্ট থাকবে। এখন 6 মাসটা সাফিসিয়েন্ট কিনা এটা সময় বলবে। মার্কেট টার্নওভারে এটা কতটা প্রভাব পড়তে পারে? মার্কেট টার্নওভার বলতে মানে মার্কেটে যে টাকার লেনদেনটা, সেই লেনদেনের উপর কতটা প্রভাব পড়বে? এই যে সংস্কারটা করা হলো, যে একটা বড় স্পেস পাওয়া গেল, ডিফল্টার হিসেবে এক্ষুনি গণ্য করা হবে না, ছোটখাটো ত্রুটি অপরাধ হিসেবে গণ্য করা হবে না, এতে কি মার্কেট টার্নওভারটা একটু ইজি হয়ে গেল? আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, দেখুন, এখন আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন আছে সেটা হচ্ছে ক্যাশ টাকাটা সিস্টেমে আনা। আমরা এই যে প্যাকেজগুলো যেটা দেখেছি, সেই প্যাকেজগুলো থেকে আমরা যদি টোটাল প্যাকেজটাকে অ্যানালিসিস করি, আমরা দেখছি যে প্যাকেজটাতে বেসিক্যালি একটা লং টার্ম, মানে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বানাবার একটা প্ল্যান। এটা মেবি এর সুফলটা আমরা পাবো 3 বছর বাদে। কিন্তু এই মুহূর্তে যে ছোট এমএসএমইগুলো আছে তার কাছে টাকা কিভাবে যাবে সেইটার কিন্তু পুরো গাইডলাইন্স আমাদের কাছে এখন নেই। এখন এর কাছে যদি টাকা না থাকে, বিজনেস যদি না আসে, তাহলে ও লোনটা শোধ করবে কি করে? অতএব এইটাতে ধরুন ইনিশিয়াল একটা রিলিফ আছে, কিন্তু এটাতে যে টার্নওভারে কতটা ইম্প্যাক্ট পড়বে এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম বিসিসির সদস্য পুলক সাহার সঙ্গে।